নমস্কার। গুড আফটারনুন স্টুডেন্টস। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি সঞ্জয় ঠাকুর। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ে ক্লাস নেব। তো আজকে আমাদের টপিক কি? দেখো বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ আজকে আমাদের টপিক কি। আলোর সরলরৈখিক গতি। আলোর সরলরৈখিক গতি। এটা কোন চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে বলো তো? এটা তোমাদের নেওয়া হয়েছে প্রথম অধ্যায়ের দ্বিতীয় ইউনিট, যেটা আলো সেখান থেকে। ঠিক আছে। ক্লাস শুরু হওয়ার পূর্বে তোমাদেরকে বলি যে তোমাদের যদি ক্লাসে কোনো রকম ক্লাস করার সময় যদি কোনো প্রশ্ন থাকে, কোনো যদি সমস্যা হয়, সেটা কিন্তু আমাকে কমেন্ট করে চ্যাট বক্সে তোমরা কিন্তু সেটা আমাকে অবশ্যই জানাবে। ক্লাস শুরু হওয়ার পূর্বে আমরা একজন মহান ব্যক্তির ছবি দেখব। চলো দেখে নি তাহলে, এবং কে সেটা তোমাদেরকে বলতে হবে। এই যে, বলো তো ইনি কে? ইনি হচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ইনি কি বলেছেন দেখো, বিদ্যা সহজ, শিক্ষা কঠিন, বিদ্যা আবরণে আর শিক্ষা আচরণে। কে বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। এই কথাটার অর্থ আমরা বুঝবো। কি বলছেন? যে বিদ্যা সহজ, মানে বিদ্যা বলতে এখানে বোঝানো হয়েছে বই পড়ে পাওয়া জ্ঞানকে। অর্থাৎ আমরা ইংরেজি পড়ি, বই পড়ি, বিজ্ঞান বই পড়ি, অঙ্ক অঙ্ক করি, ঠিক আছে, বাংলা বই পড়ি, বিভিন্ন রকম বই পড়ি। সেই বই পড়ে আমরা যে জ্ঞান অর্জন করতে পারি, সেই জ্ঞানকেই আমরা এখানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে বিদ্যা। এই বিদ্যা লাভ করা কিন্তু সহজ। দেখো, বিদ্যা সহজ, এই বিদ্যা লাভ করা কিন্তু সহজ। এরপর হচ্ছে শিক্ষা কঠিন। এবার বলো তো শিক্ষা কি? শিক্ষা হচ্ছে, এখানে বলতে বোঝানো হয়েছে শিক্ষা বলতে যে সততা, নম্রতা, সহানুভূতি, তাই তো। এই যে আচরণগুলো, এই ভালো গুণগুলো যে আমাদের ভিতরে আছে, প্রত্যেকের ভেতরে কিন্তু আছে, এটাই হচ্ছে আসল শিক্ষা। কি? সৎ পথে চলা, সত্যি কথা বলা, তাই তো, গুরুজনদের সম্মান জানানো, শিক্ষক শিক্ষিকাদের সম্মান জানানো, তাদের কথা শোনা, এটাই হচ্ছে ভালো আচরণ। এই আচরণই কিন্তু বলেছেন, কবিগুরু বলেছেন শিক্ষা কঠিন। বিদ্যা আবরণে, অর্থাৎ বিদ্যা আবরণে বলতে তিনি এখানে কি বুঝিয়েছেন? যে বই পড়ে যে আমরা জ্ঞান লাভ করলাম, সে জ্ঞান লাভ করার পর কি হলো? আমরা পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পর কি হলো? সেখান থেকে আমরা রেজাল্ট পেলাম, ভালো রেজাল্ট করলাম। কেউ ফার্স্ট, কেউ সেকেন্ড, কেউ থার্ড, যাই হোক, সব কিছু না কিছু করেছে, ভালো রেজাল্ট করেছে। এই জিনিসটা কিন্তু সবাই মনে রাখবে না। মনে রাখবে কয়েকদিন, মনে রাখবে 1 মাস, 2 মাস, 3 মাস, তারপরে কিন্তু কেউ এটা আর মনে রাখবে না। এগুলো হচ্ছে বাহ্যিক পরিচয়, যে তুমি এত পেয়েছিলে, তুমি নাম্বার এত, রেজাল্ট এত করেছিলে, এটা কিন্তু সবাই মনে রাখবে না। তাই এখানে বলেছেন বিদ্যা আবরণে, অর্থাৎ আবরণে এটা ঢেকে যায়। আবরণ মানে কি? কভার, ঢেকে যায়। আর শিক্ষা আচরণে, অর্থাৎ শিক্ষা বলতে এখানে তিনি যেগুলোকে বুঝিয়েছেন, কোনগুলো বললাম আমি? এই যে সততা, নম্রতা, সহানুভূতিশীল, সত্য কথা বলা, বড়দের সম্মান করা, এই যে এইগুলো, এইগুলো হচ্ছে আচরণ, এইগুলোই আমাদের সুঅভ্যাস, ভালো আচরণ। তো তিনি এই যে কথাটা বলেছেন, বিদ্যা সহজ, শিক্ষা কঠিন, বিদ্যা আবরণে আর শিক্ষা আচরণে, এইখান থেকে তিনি কি বলেছেন, কি বোঝাতে চেয়েছেন, নীতি কথা কি এর? যে আমাদেরকে বিদ্যা তো অবশ্যই আমাদের দরকার, পড়াশোনা করা অবশ্যই আমাদের দরকার, কিন্তু বিদ্যার শুধুমাত্র আমাদের, যে শুধুমাত্র বিদ্যার আবরণে আমাদেরকে জড়িয়ে পড়লে হবে না, আমাদেরকে নিজের ভেতরে শিক্ষা নিয়ে আসতে হবে। আর শিক্ষাগুলো কোনগুলো? এই যে সততা, নম্রতা, সহানুভূতি, এগুলোই হচ্ছে শিক্ষা। তো
আমাদেরকে তার আগে কি জানতে হবে, যে আলো কি, তাই তো? কি জানতে হবে, বলো বলো। সেটা হচ্ছে আলো কি। তো চলো, এবার আমরা একটা প্রেজেন্টেশনের সাহায্যে দেখে নেব যে আলো কি। এই যে, আশা করছি তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে যে আলো কি। এই যে আলো, আলো হচ্ছে যে এক প্রকার শক্তি। আলো হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদের দেখতে সাহায্য করে। আলো আমাদের দেখতে সাহায্য করে। যদি ধরো একটা অন্ধকার ঘরের মধ্যে আমরা একটা পেন বা একটা কাঠ বা যে কোনো একটা চক কিছু একটা রেখে দিলাম, সেটা কি আমরা দেখতে পাবো? দেখতে পাবো না। কখন দেখতে পাবো? সেই ঘরে যদি আমরা একটা আলো জ্বালাই, লাইট জ্বালাই, তখন কিন্তু আমরা সেই পেন চক, যেটাই কাঠ যেটাই রেখেছি কিনা সেটাকে কিন্তু আমরা দেখতে পাবো। আরো কি বলছে, আরো হচ্ছে যে এটি এক ধরনের তরঙ্গ যা আলোক রশ্মি হিসেবে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। এটা এক ধরনের তরঙ্গ। দেখো আমি যেমন উদাহরণ দিয়ে বলি, কি, যে সূর্য থেকে পৃথিবী অবধি আলো আসে, তাই তো? সূর্য আমাদের আলো দেয়। তো সূর্য কত দূরে আছে পৃথিবী থেকে? অনেক দূরে আছে, তাই তো? তো সেখান থেকে কিন্তু আলো আসছে। তাই বলছে যে সূর্য থেকে কিন্তু এক স্থান থেকে আরেক স্থানে আলো যেতে পারে এবং বস্তু দ্বারা প্রতিফলিত হয়। বস্তু দ্বারা প্রতিফলিত বস্তু কোনগুলো? এই যে আমরা চোখের সামনে যা দেখতে পাই, বই খাতা পেন টেবিল বেঞ্চ টিভি, যা যা কিছু দেখতে পাই সবই হচ্ছে বস্তু। এই বস্তু দ্বারা প্রতিফলিত হয়। প্রতিফলিত বলতে আলোটা ওই বস্তু থেকে পড়ে দিয়ে আবার ফিরে আসে। এবং শোষিত হয়। শোষিত বলতে এই যে আলোটা গিয়ে পড়লো, কিছুটা শোষিত হয়, কিছুটা বস্তুটা শোষণ করে সেই আলোটা, যার ফলে কিন্তু আমরা দেখতে পাই যে ওটা কাঠ, এটা পেন, এটা টেবিল, এটা বেঞ্চ, এরকম। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা বুঝতে পারি যে এটা আহ আলো, কেউ বস্তু, আলো শোষিত হচ্ছে। এরপর আমরা জানবো যে আহ আলোর উৎস কয় প্রকার। আলোর উৎস হচ্ছে দুই প্রকারের। চলো দেখে নিই। আলোর উৎস হচ্ছে দুই প্রকার। এক মিনিট। এই যে, তা আলোর উৎস দুই প্রকার। কি? একটা হচ্ছে সপ্রভ বস্তু, আর একটা হচ্ছে সপ্রভ, আর একটা হচ্ছে অপ্রভ। একটা হচ্ছে সপ্রভ, আর একটা হচ্ছে অপ্রভ। তাহলে এরপর আমরা জানবো সপ্রভ। সপ্রভ বস্তু কি? কিছু কিছু বস্তু আছে যাদের নিজস্ব আলো আছে, অর্থাৎ এই বস্তুগুলো থেকে নিজস্ব আলো নির্গত হয়, তাই তো? যেমন কি, এই বস্তুগুলো থেকে কি হয়? নিজস্ব আলো নির্গত হয়। এই বস্তুগুলোকে সপ্রভ বস্তু বা আলো উৎস বস্তু বলে। আলো আলো উৎস কেন বলছে? কারণ এইগুলো থেকেই তো আলো পাচ্ছি। যেমন কি কি, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ সূর্য। সূর্য নিজস্ব আলো আছে, আমরা অনেক দিন ধরে ছোট থেকেই পড়ে আসছি। তো সূর্য হচ্ছে একটা কি, সূর্যটা হচ্ছে সপ্রভ বস্তু, হচ্ছে জোনাকি। জোনাকি হচ্ছে একটা সপ্রভ বস্তু। আর এখানে কি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ? তারা, স্টার। এটা হচ্ছে সপ্রভ বস্তুর উদাহরণ। তাহলে আরেকবার আমরা জেনে নিই যে সপ্রভ বস্তুটা কি জানলাম। কিছু কিছু বস্তু আছে যাদের নিজস্ব আলো আছে, অর্থাৎ এই বস্তুগুলো থেকে নিজস্ব আলো নির্গত হয়। নির্গত মানে আলো দেয়, বেরোয়। আলো সেই বস্তুগুলো থেকে বেরোয়, তাকেই বলা হয় কি, সপ্রভ বস্তু। এটা আমরা জানতে পারলাম। এরপর আমরা দেখব যে অপ্রভ বস্তু। অপ্রভ বস্তু কাকে বলে? এই যে অপ্রভ বস্তু এখানে লেখা রয়েছে, অপ্রভ বস্তু কাকে বলে? কিছু কিছু বস্তু আছে যাদের নিজস্ব আলো নেই, সেই বস্তুগুলোকে অপ্রভ বস্তু বলে। যেমন ইট, এই যে তোমরা দেখতে পাচ্ছ ইট, কাঠ, পাথর, আরো বিভিন্ন রকম জিনিস আছে যেগুলো থেকে আমরা আলো পাই না। তো সেইগুলোই হচ্ছে অপ্রভ
বস্তু। তাহলে আরেকবার জেনে নিই, অপ্রভ বস্তু ভালো করে মনে রাখবে, এগুলো কিন্তু আমি তোমাদেরকে পরে প্রশ্ন জিজ্ঞাসা করব, এবং তখন কিন্তু তোমাদের উত্তর দিতে হবে, তাই ভালো করে বুঝে নেবে। কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই বলবে। বলছে কিছু কিছু বস্তু আছে যাদের নিজস্ব আলো নেই, সেই বস্তুগুলোকে অপ্রভ বস্তু বলে। ঠিক আছে, এটা আমরা বুঝতে পারলাম যে সপ্রভ বস্তু কাকে বলে, অপ্রভ বস্তু কাকে বলে। এরপর কয়েকটি আরো কয়েকটি সপ্রভ বস্তুর কথা আমরা জানবো। আরো কয়েকটি সপ্রভ বস্তুর কথা আমরা জানবো। কি কি? একটা হচ্ছে, প্রথমে দেখো জোনাকি পোকা, আমরা আগেই দেখেছি জোনাকি পোকা পোকা একটা সপ্রভ বস্তু। তারপরে কি, দেখো এখানে ক্যান্ডেল মনে হচ্ছে মোমবাতি যেগুলো আছে, সেগুলো হচ্ছে যে কি, সেগুলো হচ্ছে যে এগুলো ক্যান্ডেল মোমবাতি এটা সপ্রভ বস্তু। তারপর হচ্ছে স্টার, তারা, এটাও সপ্রভ বস্তু। তারপরে কি, সূর্য, সূর্য হচ্ছে সপ্রভ বস্তু। তারপরে এটি কি, এটা যে হ্যারিকেন যেটাকে আমরা বলি কেরোসিনে জলে, এটাও কিন্তু সপ্রভ বস্তু। এগুলো থেকে আমরা কি করি, এগুলো থেকে আমরা কিন্তু আলো পায়। আর এদের আলোটা হচ্ছে নিজস্ব আলো, কারো কাছ থেকে এর আলো ধার নেয় না, নিজে থেকে আলো। যেমন তোমার একটা উদাহরণ দিয়ে বলি, কোন একটা অন্ধকার ঘর আছে, অন্ধকার ঘরে, ঠিক আছে, পুরো অন্ধকার, আমি সেই ঘরের মধ্যে গেলাম, আমি কি কিছু দেখতে পাবো? ঠিক আছে, আমি কিছু দেখতে পাবো না, কিন্তু সেখানে যদি একটা এই জোনাকি পোকা ঢুকে যায়, সেখানে কিন্তু এই জোনাকি পোকাটাকে আমি দেখতে পাবো যে সে কিন্তু টিম টিম করে জ্বলছে, তাই তো। তার কারণে কারো কেন, কারণ জোনাকি পোকা সক্রিয় বস্তু, আলো দেয় আমাদেরকে, তাই আমরা দেখতে পাচ্ছি। এইভাবে কিন্তু এই যে জিনিসগুলো বস্তুগুলোকে দেখলাম, এগুলো হচ্ছে সব সপ্রভ বস্তুর উদাহরণ। এরপর আমরা দেখবো যে অপ্রভ বস্তুর উদাহরণ। দেখো অপ্রভ বস্তু কি কি, এই যে প্রথমে আছে আমব্রেলা, ছাতা। ছাতা হচ্ছে অপ্রভ বস্তু। কোনো একটা ছাতাকে যদি আমরা আমরা অন্ধকার ঘরের ভেতরে ভরে রাখি, যদি লাইট না জ্বালি, অন্ধকার থাকে, আমরা কি দেখতে পাবো ছাতাটাকে? দেখতে পাবো না। সেরকম তাই জামার বোতাম, পেন, ঠিক আছে, চশমা, এগুলো সব কিন্তু হচ্ছে অপ্রভ বস্তু। ঠিক আছে, এগুলো সব হচ্ছে অপ্রভ বস্তু। আর এখানে রয়েছে মুন, মানে হচ্ছে চাঁদ, তাই তো। এবারে অনেকে বলতে পারো যে স্যার চাঁদ তো আমাদেরকে আলো দেয়, রাত্রেবেলায় যখন সূর্য থাকে না তখন আলো দেয়, তাহলে চাঁদ কেন অপ্রভ বস্তু? দেখো, আমি প্রথমেই বলেছিলাম যাদের নিজস্ব আলো আছে তারাই একমাত্র সপ্রভ বস্তু। চাঁদের কি নিজস্ব আলো আছে? আলো নেই। আমরা কি জানি যে সূর্য থেকে আলো পৌঁছায় চাঁদে, সেই তখন সেই আলো চাঁদ আবার আমাদের পৃথিবীতে পৌঁছায়, তাই তো, রাত্রেবেলায়। তার মানে কি, এটা বুঝতে পারলাম যে চাঁদের কিন্তু নিজস্ব কোনো আলো নেই, তাই চাঁদ হচ্ছে একটা অপ্রভ বস্তু। এরপর আমরা একটা জিনিস কি জানবো, যে সপ্রভ বস্তু নিজে যেমন আলোর উৎস, তেমনি অপ্রভ বস্তুও আলোর উৎস হিসেবে আচরণ করতে পারে। যেমন কেমন বলি, যে ধরো একটা সপ্রভ বস্তু, সপ্রভ বস্তু কি হয়, নিজে তো একটা আলোর উৎস, নিজের কাছে একটা আলো আছে, কিন্তু মাঝে মাঝে অপ্রভ বস্তুগুলো, মানে এই ধরো বিভিন্ন রকম, যেমন তোমার স্ট্যান্ড, বাসন, যেমন স্টিলের বাসন, আয়না, ঠিক আছে, তো এইগুলোও কিন্তু মাঝে মাঝে, এগুলো তো অপ্রভ, অপ্রভ বস্তু, এদের কোনো আলো নেই, কিন্তু এইগুলো মাঝে মাঝে সপ্রভ বস্তুর মতো আচরণ করে। একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝায়, যেমন ধরো একটা স্টিলের বাসন বা একটা আয়না, তার উপরে যদি সূর্যের আলো ফেলা হয়, তাহলে কি হয়, সে স্টিলের বাসন বা আয়না থেকে কিন্তু সূর্যের আলোটা ঠিকরে বেরোয়, তাই তো। তাহলে কি হলো, তখন কিন্তু ওই স্টিলের বাসন এবং আয়নাটা কি, তখন ওটা কিন্তু সপ্রভ বস্তুর মতো আচরণ করছে। সপ্রভ বস্তু নয়, কিন্তু তার আচরণটা কিন্তু সপ্রভ বস্তুর মতো। ঠিক আছে, এরপর আমরা জানবো কি, যে আলোর মাধ্যম, আলোর কয়েকটি মাধ্যম আছে, তাহলে জেনে নি আলোর মাধ্যম। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ আলোর মাধ্যম, এই যে স্বচ্ছ মাধ্যম। আলোর প্রথম মাধ্যমের নাম কি? স্বচ্ছ মাধ্যম। দেখো শোনো, আলোর স্বচ্ছ মাধ্যম কাকে বলে বলো তো, দেখি কে কে পারবে বলো। স্বচ্ছ মানে কি, পরিষ্কার, তাই তো। তাহলে স্বচ্ছ মাধ্যম বলতে এখানে বোঝানো হয়েছে কি, যে বস্তুর মধ্যে দিয়ে আলো সহজেই যাতায়াত করতে পারে।
যে বস্তুর মধ্যে দিয়ে আলো সহজেই যাতায়াত করতে পারে তাকে স্বচ্ছ বস্তু বা স্বচ্ছ মাধ্যম বলা হয়। যেমন কি কি, যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ কি, এই যে কাঁচ, স্বচ্ছ কাঁচ, তাই তো, স্বচ্ছ কাঁচ, মানে এই কাঁচটা যেন এই দিক থেকে এই দিক, মানে এই দিক থেকে এই দিক অব্দি যেন দেখা যায়, সেরকম কাঁচ, সেটা হচ্ছে স্বচ্ছ কাঁচ। এটা কিন্তু আলোর স্বচ্ছ মাধ্যম। তেমন জল, জলের ভিতর দিয়ে আলো প্রবেশ করতে পারে, এটাও স্বচ্ছ মাধ্যম। তারপর হচ্ছে এখানে কি দেখতে পাচ্ছ, এটা যে হাওয়া, খুব হাওয়া দিচ্ছে, এটাও কিন্তু কি, আলোর স্বচ্ছ মাধ্যম। মনে রাখবে খুব ভালো করে, স্বচ্ছ মাধ্যম কাকে বলে, স্বচ্ছ মাধ্যমের উদাহরণগুলো কি কি। ঠিক আছে, চলো এরপর আমরা জানবো যে অস্বচ্ছ মাধ্যম কাকে বলে। এই যে অস্বচ্ছ মাধ্যম কাকে বলে, যেসব বস্তুর মধ্যে দিয়ে আলো একেবারেই চলাচল করতে পারে না তাকে অস্বচ্ছ মাধ্যম বলে। মানে যেসব বস্তুগুলোর মধ্যে দিয়ে কিন্তু আলো কোনো মতেই চলাচল করতে পারে না তাকে বলা হচ্ছে অস্বচ্ছ মাধ্যম। যেমন কি কি, দেয়াল, এই যে দেয়াল দেখতে পাচ্ছ, একটা দেয়াল, দেয়ালের মধ্যে দিয়ে কি আলো ঢুকতে পারে, পারে না। লোহা, লোহার মধ্যে দিয়ে কি আলো ঢুকতে পারে, পারে না। কাঠ, কাঠের মধ্যে দিয়ে কি আলো প্রবেশ করতে পারে বা ঢুকতে পারে, পারে না। তো এটাই বলছে যে অস্বচ্ছ মাধ্যম সেগুলো যার ভেতর দিয়ে কিন্তু আলো প্রবেশ করতে পারে না। তাহলে উদাহরণগুলো আমরা দেখে নিলাম, অস্বচ্ছ মাধ্যম কাকে বলে সেটা আমরা কিন্তু জেনে গেলাম। এরপর আমরা আর একটা মাধ্যম দেখবো, সেটা হচ্ছে ঈষৎ স্বচ্ছ মাধ্যম। দেখো, ঈষৎ স্বচ্ছ মাধ্যম, ঈষৎ মানে কি বলো তো, কে পারবে দেখি বলো। ঈষৎ মানে হচ্ছে কম, কম পরিমাণ। ঠিক আছে, তো ঈষৎ স্বচ্ছ মাধ্যম কাকে বলে, যে বস্তুর মধ্যে দিয়ে আলো যাতায়াত করতে পারলেও ভালোভাবে পারে না সেই বস্তুগুলিকে ঈষৎ স্বচ্ছ মাধ্যম বলে। যেমন কি, যেমন দেখো কুয়াশা, এই কুয়াশাতে কিন্তু আমি এই মানুষটাকে দেখতে পাচ্ছি যে একটা মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু মানুষটার মুখটা কি বুঝতে পারছি, বুঝতে পারছি না। তার মানে এই কুয়াশা হচ্ছে ঈষৎ স্বচ্ছ মাধ্যমের উদাহরণ। আবার দেখো ট্রেসিং পেপার, এই ট্রেসিং পেপার আমরা কোথায় দেখি বলো, অনেক সময় অ্যাসাইনমেন্ট আমরা করার পর প্রথম পেজটা আমরা এরকম দিই। দেখো এই এই ট্রেসিং পেপারও তোমরা দেখতে পাবে যে এই যে আঙুলটা, নিচের আঙুলগুলো কিন্তু আমরা স্বচ্ছভাবে, মানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, পরিষ্কারভাবে কিন্তু দেখতে পাচ্ছি না, তাই ট্রেসিং পেপার হচ্ছে ঈষৎ স্বচ্ছ মাধ্যম। আবার দেখো এরকম ঘষা কাঁচ, ঘষা কাঁচ মানে কি, এই কাঁচের উল্টো দিকে কেউ যদি দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু তাকে আমরা দেখতে পাবো যে কেউ একজন দাঁড়িয়ে আছে, কিন্তু এটা বুঝতে পারবো না যে কে, অর্থাৎ তার মুখটা বুঝতে পারবো না। কারণ কি, কারণ এই কাঁচ, এটা হচ্ছে ঘষা কাঁচ, এই ঘষা কাঁচ হচ্ছে ঈষৎ স্বচ্ছ মাধ্যমের উদাহরণ। ঠিক আছে, তো এইভাবে আমরা জানতে পারলাম যে মাধ্যম কাকে বলে, আলো কাকে বলে। ঠিক আছে, ঈষৎ স্বচ্ছ মাধ্যম কাকে বলে, স্বচ্ছ মাধ্যম কাকে বলে, এর সাহায্যে জানতে পারবো। এরপর আমরা আসবো আমাদের যেটা টপিক ছিল আজকে। কি ছিল টপিক, টপিক হচ্ছে আলোর সরলরৈখিক গতি। তাহলে আলোর সরলরৈখিক গতি কাকে বলে বলো তো, আমি এখানে লিখছি, তারপর তো তোমরা ভাবো যে আলোর সরলরৈখিক গতি কাকে বলে। এই যে আলোর সরলরৈখিক গতি কাকে বলে, বলো দেখি। আচ্ছা চলো আমি বলে দিই। আলোর সরলরৈখিক গতি হলো আলো যখন একটি নির্দিষ্ট সরলরেখা বরাবর চলে, নির্দিষ্ট সরলরেখা বলতে সোজা, ডান দিকেও নয় বাঁ দিকেও নয়, একদম সোজা। ঠিক আছে, সহজভাবে বলতে গেলে আলো একটি সরলরেখা ধরে চলে এবং এই পথে কোনো বাধা না পেলে এটি সোজা পথেই অগ্রসর হয়। একটা, যদি একটা একটা আলো যাচ্ছে, টর্চ দিয়ে আলো দেখাচ্ছি, তার মাঝে যদি কিছু না আসে, অস্বচ্ছ বস্তু যদি না আসে, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে কিন্তু সোজা পথেই আলো অগ্রসর হবে যত দূর দেখা যায়। একেই আলোর সরলরৈখিক গতি
বলা হয়। এবার আমরা উদাহরণের সাহায্যে বুঝবো। উদাহরণ দিলে তোমরা আশা করছি সবাই খুব সহজেই বুঝতে পারবে, তাই তো? উদাহরণস্বরূপ কি, যে দেখো, প্রথমে একটি বলছে টর্চ লাইট। ধরো এটা একটা টর্চ লাইট। এটা একটা টর্চ লাইট। এই টর্চ লাইট থেকে কি হলো, একটা আলো, আমি টর্চ লাইটটাকে জ্বালালাম, অন করলাম। অন করলে কি হবে, এরকম করে আলো কিন্তু যাবে, তাই তো? এরকম করে আলো যাবে। এবং সামনে ধরো এখানে আমি একটা বোর্ড রেখেছি, একটা কাঠের বোর্ড রেখে দিয়েছি। দিয়ে আমি দেখছি এই কাঠের বোর্ডে কি লেখা আছে। একটা বোর্ডে কি লেখা আছে সেটা আমি এই লাইট দিয়ে দেখছি। একদম এই যে আলোটা, এই আলোটা কিন্তু একদম সোজা কাঠে গিয়ে পড়ছে, কাঠের বোর্ডটাতে। তাতে আমি একদম স্পষ্টভাবে বুঝতে পারছি যে কি লেখা আছে। কিন্তু যদি এইখানে, এখানে আমি একটা কাঠ দিয়ে দিই, যেটা হচ্ছে আলোর অস্বচ্ছ মাধ্যম, মানে যার মধ্যে দিয়ে কিন্তু আলো যায় না, তাহলে কি হবে, এই আলোগুলো কিন্তু আর এই বোর্ডটা অব্দি পৌঁছাতে পারবে না। কারণ কি, এ তো বাধা দিয়ে দিচ্ছে, তাই তো? এই বাধা দিয়ে দিচ্ছে, এই কারণে কিন্তু পৌঁছাতে পারবে না। আবার যদি এই কাঠটা সরিয়ে দিই, সরিয়ে দিলে কি হবে, আবার আলো কিন্তু এই বোর্ডে গিয়ে এইভাবে পড়বে। তাহলে এটা দিয়ে কি বুঝতে পারলাম, যে আলো সরল রৈখিক গতি, অর্থাৎ আলো সোজা পথে যায়, সরল লেখায় যায়, একদম সরল লেখায় যায়। ঠিক আছে। আবার 2 নম্বর আর একটা উদাহরণ দিয়ে আমরা দেখি। ধরো এখানে একটা পাইপ আছে, পাইপ, আর এখান থেকে কোনো একজন ব্যক্তি এখান থেকে দেখছে। ঠিক আছে, এটা এখান থেকে, ধরো এখান থেকে কোনো একজন মানুষ দেখছে, কি দেখছে, এখানে একটা মোমবাতি রাখা আছে, এই মোমবাতিটাকে দেখছে। সে দেখতে পাবে কি পাবে না, এখান থেকে যে এই মোমবাতিটাকে দেখছে এই নল দিয়ে, সে দেখতে পাবে কি পাবে না? অবশ্যই পাবে। কারণ কি, কারণ এই এই পাইপটার তো ভেতর দিয়ে ফুটো আছে, এই আলো তো, এই আলোটা কিন্তু, এই মোমবাতিটা কিন্তু এইদিকে এইভাবে প্রবেশ করতে পারবে, একদম সোজা গিয়ে কোথায়, মানুষটার চোখে ধরা দেবে, অর্থাৎ চোখে আসবে ধরতে, তখন দেখা যাবে যে হ্যাঁ ওখানে একটা মোমবাতি রয়েছে, জ্বলছে। কিন্তু যদি ধরো এই পাইপটা আমি বাঁকিয়ে দিই, এরকম করে, এরকম করে যদি বাঁকিয়ে দিই, তাহলে কি আর এই মোমবাতিটা এখানে রয়েছে সেটা এই মানুষটা দেখতে পাবে? পাবে না। কেন বলো তো? কারণ তখন এই মোমবাতি থেকে আসা আলো এখানে গিয়ে কোথায় ধাক্কা খাবে, এখানে ধাক্কা খাবে, এই দিকে আর আসবে না, একদম এখানে ধাক্কা খাবে। এই মানুষটার কাছে আর পৌঁছাতেই পারবে না। কারণ কি, ও তো সরল রৈখিক গতিতে যায়, সোজা যায়, তাই না? তাই এখানে আর সে দেখতে কিন্তু পাবে না। এবার এটা আমরা বোর্ডে দেখলাম, ঠিক আছে। এটাকে আমরা একটু কি করব, এটা সিমুলেশনের সাহায্যে আমরা দেখে নেব যে আলোর সরলরৈখিক গতিটা কিভাবে কাজ করে। তো চলো দেখে নেওয়া যাক। এই যে, এখানে তোমরা কি দেখতে পাচ্ছ বলো? এখানে তোমরা একটা কিন্তু টর্চ দেখতে পাচ্ছ, যেটা আমি এখনই ছবিতে এঁকেছিলাম, তাই না? একটা আমি বোর্ডে এঁকেছিলাম একটা টর্চ, তোমরা দেখতে পাচ্ছ। এই টর্চটার আলো কোথায় পড়ছে, দেখো এই বোর্ডটাতে পড়ছে, এই হোয়াইট বোর্ডটাতে, হোয়াইট বোর্ড এটা, এই হোয়াইট বোর্ডটাতে কিন্তু পড়ছে। ঠিক আছে, বলে এটা আলো পাচ্ছে।
এবার দেখো, যদি এখানে একটা অস্বচ্ছ বস্তু আছে, অস্বচ্ছ বস্তুটা কি? সেটা হচ্ছে কাঠ। এই কাঠটাকে যদি আমি এর মাঝে এইভাবে দিয়ে দিই, ব্যাস, এইভাবে দিয়ে দিলাম, তাহলে কি হলো? হোয়াইট বোর্ডটা অন্ধকার হয়ে গেল। আর হোয়াইট বোর্ডে যেটা লেখা আছে সেটা আমরা দেখতে পাবো না। কারণ কি? কারণ মাঝে একটা অস্বচ্ছ বস্তু এইভাবে চলে এসেছে। আবার যদি সরিয়ে দিই, দেখো, আবার কিন্তু দেখতে পাচ্ছি। এতে কি বোঝা যাচ্ছে? এই যে অস্বচ্ছ বস্তুটা যদি আমি এইভাবে দিয়ে দিই, আলো কি এ- এই এরকম করে গিয়ে এখানে গিয়ে আসতে পারছে? বা এই নিচের দিকে এইভাবে এসে গিয়ে যেতে পারছে? পারছে না। কারণ কি? কারণ টর্চের যে আলো বা যে কোনো আলো, আলো হচ্ছে সরলরৈখিক গতিতে যায়। আবার দেখো, এই অস্বচ্ছ বস্তুটা আমি সরিয়ে নিলাম, এবার কিন্তু স্পষ্ট আমরা বোর্ডটাকে দেখতে পাচ্ছি। এইভাবে কিন্তু আমরা বুঝতে পারি যে আলো সরলরৈখিক গতিতে চলে। এরপর আমরা জানবো যে এক- একটা দরকারি জিনিস আমরা জেনে নেব, যে আমরা জেনেছিলাম কি, যে মাধ্যম আছে। এবার একটা মনে প্রশ্ন কিন্তু আমাদের আসতে পারে, যে আচ্ছা, মাধ্যম ছাড়া কি আলো যেতে পারে? অবশ্যই মাধ্যম ছাড়া আলো এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারে। এবং কোনো মাধ্যম ছাড়াও আলো চলাচল করতে কিন্তু পারে। যেমন ধরো সূর্য, সূর্য থেকে পৃথিবীতে আলো আসছে, ঠিক আছে? তাতে কি হচ্ছে? তাতে কিন্তু আসছে তো, তা এই সূর্য থেকে পৃথিবী অব্দি কিন্তু কোনো মাধ্যম নেই, পুরোটাই ফাঁকা, না জল আছে, না কাঁচ আছে, না বায়ু আছে, কিছু নেই, পুরোটাই ফাঁকা। এই কারণে বলছে যে কোনো মাধ্যম ছাড়াও কিন্তু আলো চলাচল করতে পারে, এটা মনে রাখবে। এরপর আমরা বোর্ডে দেখবো যে আলো চলার পথকে তীর চিহ্ন যুক্ত যে কাল্পনিক সরলরেখা দিয়ে বোঝানো হয় তাকে আলোক রশ্মি বলে। এই যে আমি এখন এইভাবে দেখাচ্ছিলাম না একটা টর্চের সাহায্যে, এই যেটা, এটাকে বলছে কি? আলোক রশ্মি। এটাকে বলে আলোক রশ্মি। তো একটি আলোক রশ্মি, কিন্তু এর কোনো বাস্তবে কোনো অস্তিত্ব নেই, এটাকে আমরা জাস্ট বোঝার জন্য ব্যবহার করি, এর বাস্তবে কিন্তু কোনো অস্তিত্ব নেই, বুঝতে হবে। আর এই একটা আলোক রশ্মিকে বলা হয় আলোক রশ্মি, এই একটা লাইনকে। এরকম করে তিন চারটে যদি থাকে, একের বেশি থাকে একসঙ্গে, সেটাকে বলা হয় আলোক রশ্মি গুচ্ছ। এবার আলোক রশ্মি গুচ্ছ কিন্তু তিন ধরনের হয়। এক নম্বর কি? এক নম্বর হচ্ছে এরকম দেখতে হয় অনেকটা, এরকম। এটা কি? হচ্ছে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ, এটা হচ্ছে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ। আর একটা দেখতে এরকম হয়, এটা হচ্ছে অপসারী আলোক রশ্মি গুচ্ছ। এটা হচ্ছে অপসারী আলোক রশ্মি গুচ্ছ। আর একটা এরকম দেখতে হয়। এটাকে বলা হয় অভিসারী আলোক রশ্মি গুচ্ছ। এটাকে কি বলা হয়? অভিসারী আলোক রশ্মি গুচ্ছ। আশা করছি সবাই তোমরা বুঝতে পেরেছো। এরপর কয়েকটা প্রশ্ন তোমাদেরকে আমি জিজ্ঞাসা করি, ঠিক আছে? দেখি তোমরা কেমন উত্তর দিতে পারছো। আজকে যেগুলো বোঝালাম তারই কিছু প্রশ্ন আমি তোমাদের জিজ্ঞাসা করব। বলো তো, এই যে এই বস্তুটা আমরা দেখতে পাচ্ছি, এটা সপ্রভ বস্তু না অপ্রভ বস্তু? তাড়াতাড়ি বলো, নিজে নিজে বলো, চেষ্টা করো দেখি কেমন বলতে পারছো তোমরা। এই হ্যারিকেন হচ্ছে সপ্রভ বস্তু। হ্যারিকেন সপ্রভ বস্তু। এরপর কি আছে দেখি, পেন। এই পেন কি বস্তু? সপ্রভ না অপ্রভ? সপ্রভ মানে কি বলেছিলাম? যার নিজস্ব আলো আছে। অপ্রভ মানে যার নিজস্ব আলো নেই। তাহলে পেনের নিজস্ব আলো আছে, আলো নেই, তাই এটা হচ্ছে অপ্রভ বস্তু। এরপর কি আছে দেখবো, এরপর আছে জামার বোতাম। বলেছিলাম এই সব করে কিন্তু সব ছিল, তাই তো? তো এই বোতামটা কি? সপ্রভ না অপ্রভ? এই বোতামটা হচ্ছে অপ্রভ বস্তু, কারণ নিজস্ব আলো নেই।
এরপর কি আছে? ক্যান্ডেল, মোমবাতি। মোমবাতি কি? মোমবাতি কিন্তু জ্বলন্ত মোমবাতি হতে হবে, এমনি নেভানো মোমবাতি নয়। ঠিক আছে, যেখানে আলো নেই। মোমবাতিতে কি সপ্রভ না অপ্রভ? 1 নম্বর, সপ্রভ বস্তু। এবার হচ্ছে জোনাকি পোকা। জোনাকি পোকা কি বস্তু, সপ্রভ না অপ্রভ? সপ্রভ বস্তু। তারপর আছে ছাতা, আমব্রেলা। এটা কি বস্তু বলো, সপ্রভ না অপ্রভ? দাদি বলো। হচ্ছে অপ্রভ। এরপর হচ্ছে স্টার, তারা। তারা কি সপ্রভ না অপ্রভ? সপ্রভ বস্তু। তারপরে কি আছে? চশমা। চশমা কি সপ্রভ না অপ্রভ? সেটা হচ্ছে অপ্রভ বস্তু। তারপরে কি আছে দেখি? 9 নম্বর আছে সূর্য। সূর্য সপ্রভ না অপ্রভ, এটা তো সবাই জানো। বলো বলো। এটা হচ্ছে সপ্রভ বস্তু। তারপর হচ্ছে চাঁদ। চাঁদ সপ্রভ না অপ্রভ বলেছিলাম, ভালো করে মনে করে বলো। চাঁদও কিন্তু অপ্রভ বস্তু। চলো, আমাদের গেম কমপ্লিট। এরপর আমরা উত্তর দেখে নেবো আমরা সব ঠিকঠাক দিলাম কিনা। হ্যাঁ দেখো, সব কিন্তু আনসার আমরা একদম ঠিকঠাক দিয়ে দিয়েছি, তাই তো? একটাও কিন্তু আমরা ভুল করিনি। তো এইভাবে আমরা কিন্তু সহজে বুঝতে পারলাম যে আলোর যে সরলরৈখিক গতি কিভাবে ঘটে, মাধ্যম কি, আলো কি, তাই তো? এগুলো সব, কোনটা সপ্রভ বস্তু কোনটা অপ্রভ বস্তু, এভাবে আমরা কিন্তু খুব সহজেই, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এটা তোমরা বাড়িতে আবার স্টাডি করবে, পড়বে। ঠিক আছে, ঠিক আছে। তো আজকে এতটা অবধি আমার ক্লাস। থ্যাংক ইউ। জয় বিদ্যাশক্তি, জয় ভারত, জয় হিন্দ।